মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। ঋগ্বেদের মধ্যে আপনি দেবতা ইন্দ্রের ঘটনা পাবেন যে সে গরু কেটে আপ্যায়ন করছে। ব্রাহ্মণরা ঠিকই গরু খাইতো, তোরা এই মজার জিনিস আমরা খাবো, তোরা কেন খাবি? কোনো রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল না। হিন্দুস্তানের গত 11,000 বছরের ইতিহাস যতটুকু টিকে আছে আপনি ঘাটেন, আপনি কোনো শাসন আমলে এই নিষিদ্ধতা পাবেন না। আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, এই মুহূর্তে কুরবানিকে সামনে নিয়ে আমরা জানি যে কিছুদিন আগে তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার গঠন করেছে। তো বিজেপি সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যেই যেহেতু সামনে কুরবানি ঈদ, তো তারা এই পশু গরুটার উপর বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে এবং কিছু হাস্যকর বিধিনিষেধ আছে। সেখানে তারা এমন বিধিনিষেধ দিয়েছে যে প্রথমত গরু কুরবানি করা যাবে না, আর যদি কুরবানি করতে হয় তাহলে সেটা সরকারি কর্মকর্তা এবং সরকারি ডাক্তার উভয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে গরুটার, এবং গরুটা হতে হবে অক্ষম, যে সে আর বাচ্চা প্রজনন করতে পারবে না, সে আর কাজ করতে পারবে না, এবং তার বয়স হতে হবে 14 বছরের বেশি। এই যে একটা হাস্যকর বিষয়। এবং খোলা জায়গায় গরু জবাই করতে পারবে না, এবং আরও কিছু বিধিনিষেধ, যেমন সপ্তাহে শুক্রবার দিন সব মসজিদে, আমাদের বাংলাদেশেও মসজিদে মানুষ একটু বেশি যায় জুমার নামাজে, তো ঈদের নামাজেও মানুষ বেশি যায়। তো যখন মসজিদে মানুষ ভরে যায়, মসজিদের বাহিরে আশপাশে একটু মানুষ দাঁড়ায়, এইটার উপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে, কিন্তু এটা বিধিনিষেধ হওয়ার মতো কোনো সমস্যা না। তো এরকম আরও অনেক কিছুর উপর এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের কাছে সামনে কুরবানি ঈদটা খুব আতঙ্কের একটা ঈদ হিসেবে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি সর্বশেষ যে অবস্থা তাদের, যে তারা গরু বয়কট করছে নিজেরা, এবং তারা অন্য পশু কুরবানির প্রতি নিজেদেরকে উৎসাহ দিচ্ছে, এবং তারা এটা একটা আন্দোলনের রূপ দিয়েছে। এবং পাশাপাশি যে হিন্দু গরু ব্যবসায়ী আছে তারা কান্নাকাটি করছে। এই যে একটা হযবরল অবস্থা, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটা বিশাল জনসংখ্যা এবং 20 কোটি মুসলমানের একটা দেশ ভারত, যেখানে পৃথিবীর অন্য কোনো জায়গায় 20 কোটি সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যায় 20 কোটি মানুষ যে একটা দেশে নির্যাতিত হবে, এরকম কোনো নজির নেই। তো আপনি আপনার আলোচনা থেকে আমরা জানতে চাই যে বর্তমান ভারতে যা হচ্ছে এ ব্যাপারে মানে এটা কতটুকু মানবিক, এবং সামনে কি কি হতে পারে, বা আমাদের এখান থেকে উত্রাণের বা তাদের এখান থেকে পরিত্রাণের রাস্তা কি হতে পারে। ছোট্ট করে আপনি এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এই ব্যাপারটা যদি আপনি ছোট্ট করে বলার অনুরোধ করেছেন, আই থিঙ্ক এই ব্যাপারটা খুব বেশি ছোট্ট করে বলা যাবে না। হ্যাঁ। বেশ কয়েকটা অ্যাঙ্গেলে এটা আলোচনা না করলে আসলে স্পষ্ট হবে না। মানে যারা হিন্দুস্তানে যারা আসলে গরু খাওয়া যাবে না বলে আন্দোলন করছে, আমাদের যেসব হিন্দু ভাইয়েরা, প্রতিবেশীরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আই থিঙ্ক ওনারা কখনো ওনাদের নিজেদের ইতিহাস পড়েননি। আপনি যদি মহাভারত খোলেন, মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। আচ্ছা, আপনি যদি হচ্ছে ঋগ্বেদ খুলেন, তাদের প্রধান 4টা ধর্মগ্রন্থের একটা, ঋগ্বেদের মধ্যে আপনি দেবতা ইন্দ্রের ঘটনা পাবেন যে সে গরু কেটে আপ্যায়ন করছে। শুধু এখানে না, মানে তাদের উপনিষদের মধ্যে, তারপরে হচ্ছে আরও অন্যান্য অনেক যত রিলিজিয়াস লিটারেচার যেখানে আছে, কোনো জায়গাতে আপনি পাবেন না গরু নিষিদ্ধ। এটা খুব মজার ব্যাপার। তাহলে শুরুটা হলো কোথা থেকে? হ্যাঁ, এখন কথা হচ্ছে, এবং এবং এটার একটা মজার, আমি একটা বইয়ের নাম বলে দিই। দ্বিজেন্দ্র নারায়ণ ঝা নামে একজন ব্যক্তি ছিলেন দিল্লি ইউনিভার্সিটির। উনি হচ্ছেন ইতিহাসের অধ্যাপক ছিলেন, প্রফেসর ছিলেন। ওনার একটা বই আছে, দ্য মিথ অফ হলি কাউ। চমৎকার একটা বই, পড়ার মতো। এবং এটা যখন উনি লেখেন, ইন্ডিয়াতে এটা প্রকাশ পায়, এটা না ব্যাপক হইচই হয়, আইনিভাবে এটা নিষিদ্ধ করার এমন কোনো প্রয়াস নাই, সেটা তারা নেয়নি। মানে আপনি জ্ঞানকে মোকাবেলা করছেন লাঠি দিয়ে, হাস্যকর। কথা হচ্ছে উনি এখানে হিন্দুদের, উনি নিজেই হিন্দু ব্রাহ্মণ, উনি প্রমাণ করেছেন হিন্দু লিটারেচার থেকে যে গরু তো কখনো আমাদের এখানে অপাঙ্ক্তেয় ছিল না। এটা সবসময় হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য, মুনি ঋষিদের আপ্যায়নের জন্য গরু ব্যবহার হচ্ছে। কারণ আমি একটু আগে বলেছিলাম না যে হিন্দুস্তানের যে ন্যাচারাল হ্যাবিটেট, এখানকার প্রাকৃতিক আমাদের ফুড চেইনে গরু হচ্ছে টপ টায়ারে অবস্থান করেছে সবসময়। এইটাতে বাদ দিয়া তো এই হিন্দুস্তানের খাদ্য ব্যবস্থা কখনো বিকশিত হতে পারবে না, টোটালি ইম্পসিবল। কিন্তু আপনার পরবর্তীতে যখন এখানে আর্যরা এসে এই ব্রাহ্মণরা জেকে বসলো, এদের একাংশ এরা কি করলো, এরা কিছু জিনিস, ব্রাহ্মণরা ঠিকই গরু খাইতো, কিন্তু তারা দেখলো যে তোরা এই মজার জিনিস আমরা খাবো, তোরা কেন খাবি?
এরা ধীরে ধীরে এই গরুটাকে রেস্ট্রিক্টেড করতে শুরু করলো, যে এটা গরু, গোমাতা, হ্যাঁ, যেখানে এটা সম্মানিত। কিন্তু সামগ্রিকভাবে হিন্দুস্তানে কোনো আমলে, মানে যতগুলো প্রাচীন রাজ্য এখানে গিয়েছে, মানে মুসলমানরা আসার আগে কোনো সময় বৌদ্ধরা রাজত্ব করেছে, হিন্দুদের মধ্যে অনেকগুলা সেক্ট এখানে রাজত্ব করেছে না, অনেকগুলা রাজত্ব, হ্যাঁ, কারো জামানাতে কোনো রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল না, নেভার, কেউ দেখাতে পারবে না। গরু নিষিদ্ধের ব্যাপারটা মোদির আমলে যেভাবে হচ্ছে, এই যে এখন এসে এই একবিংশ শতাব্দীতে এসে হিন্দুস্তানের গত 11,000 বছরের ইতিহাস যতটুকু টিকে আছে আপনি ঘাটেন, আপনি কোনো শাসন আমলে এই নিষিদ্ধতা পাবেন না। ব্রিটিশ আমলের শেষ দিকে এসে যখন হচ্ছে এই যে হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটলো, তখন এই গরুপন্থী একাংশ খুব, এরা এরা টিল নাও এখন পর্যন্ত ভারতে এরা সংখ্যালঘু, হিন্দুদের মধ্যে এরা সংখ্যাগরিষ্ঠ না, এরা সংখ্যালঘু, বাট এরা পাওয়ার হোল্ড করে বেশি। অনেক সময় আমার যেটা হয় যে যারা পাওয়ার হোল্ড করে তারা যদি লেস দ্যান 2% পিপলস হয়, কিন্তু মনে হয় যে এরা মোর দ্যান 80% পিপল। আর 98% পিপল যারা পাওয়ার হোল্ড করে না, মনে হয় ওরা আসলে লেস দ্যান 20%। এজন্য আসলে একটা সমাজে সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘিষ্ঠতা, এটা সংখ্যার চেয়ে বেশি ডিফাইন হয় পাওয়ার দিয়ে, কে কতটুকু পাওয়ার হোল্ড করে। তো সামহাও এখন পাওয়ার হোল্ড করতেছে হচ্ছে গরুপন্থী লোকজন, যারা ইতিহাস জানে না, নিজেদের ধর্মের ঐতিহ্য যাদের জানা নেই, এরা গরুকে এমন একটা পবিত্র জিনিস হিসেবে পেশ করছে যে গরু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু এরা, আমার আফসোস লাগে, মানে মানুষ অজ্ঞ হয়, একদিকে অজ্ঞ হয়, দুই দিকে অজ্ঞ হয়, চতুর্দিকে কিভাবে অজ্ঞ হয়, চতুর্দিকে কমন সেন্স কীভাবে না থাকে, এটা আমার বুঝে আসে না। একটা সহজেই বলি, যে গরুকে তারা যে নিষিদ্ধ করতে চাচ্ছে, যে হিন্দুস্তানে গরু খাওয়া যাবে না, গুড এনাফ, গরু খাওয়া যাবে না এই হুকুমটা যদি বাস্তবায়ন হয়ে যায়, প্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে ভারতে কয়েক কোটি গরু আছে, কয়েক কোটি। তো এই কোটি কোটি গরু প্রতিদিন লক্ষ লক্ষ, প্রত্যেক মাসে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ নতুন গরু প্রডিউস করছে, বাছুর হচ্ছে। এদের মধ্যে যেগুলো গাভী গরু, আপনি সেগুলো দুধ না হয় খাইলেন। প্রথম কথা হচ্ছে যে এত গাভী গরু আসলে লাগে না, কারণ আপনি তো গরু বিক্রি করবেন, আপনি তো দান করে দিবেন না। এখন সবার আসলে গরু কেনার, গাভী কেনার প্রয়োজনও নেই, আবার সবার গাভী কেনার মতো অ্যাবিলিটি নেই, সে দুধ কিনে খাবে, তো সেখানে একটা গাই পুষতে যাবে, তাই না? কিন্তু আপনার গরু তো বছর বছর বাচ্চা দিচ্ছে, আপনার তো এত গাই দরকার নেই, আপনি তো গরু পালার অ্যাবিলিটি লাগবে। এখন গাই না হয় দুধ খাইলেন, আপনি মানলাম, এখন যেগুলো ষাঁড় গরু হচ্ছে, আপনি এগুলোরে কই পাঠাবেন? সমুদ্রে নিয়ে ফেলবেন। হাজার হাজার লাখ লাখ গাভী গরু প্রত্যেকটা স্টেটে প্রতি বছর উৎপাদন হচ্ছে, ষাঁড় গরু। আপনি যদি এদেরকে খাওয়ার ব্যবস্থা না করেন, যেভাবে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই গত 10,000 বছর ধরে খেয়েছে, আপনি যদি সেভাবে এটাকে না খান, তাহলে সমাজে এটার সংখ্যা বাড়তে থাকবে, রাস্তায় গুতাগুতি করতেছে ভারতে, আমরা দেখতেছি নিয়মিত রিলস আসতেছে, নিয়মিত ভিডিও আসতেছে। আপনি এগুলো রাখার কোনো জায়গা থাকবে না, আপনি আবেগের বসে গরু খাওয়া বন্ধ করে দিবেন, আপনি গরুকে খাবেন না, গরু তখন আপনাকে খাবে, আপনার ফসল ভাঙবে, আপনার গুতা দিয়ে আপনার মেয়ের কোমর ভাঙবে, ছেলের শিরদাঁড়ার হাড় ভাঙবে, হ্যাঁ, স্ত্রীকে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলবে, গরু করবে এগুলো রাস্তায়। আপনি এটা কি দিয়ে রোধ করবেন? হাস্যকর একটা ব্যাপার যে ভারতে উত্তরপ্রদেশের সরকার কি করেছে, যে ঠিক আছে, আমরা এই মহান সমস্যার মহান সমাধান হিসেবে এই গোমাতার জন্য আমরা গোশালা প্রতিষ্ঠা করছি। তারা কয়েকটা এলাকাতে বিশাল বিশাল গোশালা বানিয়েছে, যে ভাই তোমাদের যাদের ষাঁড় গরু রাখার জায়গা হয় না, এই মহান গোমাতাকে এখানে এনে রাখবা। আচ্ছা, সবচেয়ে বড় কথা, যে গরু দুধ দেয়, বাচ্চা দেয়, সেটা না হয় গোমাতা, মানলাম ভাই, তুমি গাভী গরুকে গোমাতা হিসেবে স্বীকৃতি দিলা, ষাঁড় গরু কিভাবে মা হয়? কমন সেন্সের ব্যাপার, এটা তো মানে হাস্যকর। তো ষাঁড় গরু নিয়ে ওরা ওখানে রাখতেছে, অসুস্থ গরু নিয়ে গোশালায় রাখতেছে, মানুষকে খেতে দিবে না, খাচ্ছে কি? সে কুকুরে। ভিডিও আমরা দেখতেছিলাম সেদিন, যে একটা গরু মুমূর্ষ, জীবন্ত, এখনও সে মাথা উঁচু করে আছে, দাঁড়াতে পারছে না, 4-5টা কুকুর মিলে জীবন্ত গরুটাকে কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা খুব সুখকর দৃশ্য তাদের জন্য, কিন্তু তারা এটাকে ধরে রাখছে। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিফ উৎপাদন করে এবং এক্সপোর্ট করে ইন্ডিয়া ওয়ার্ল্ডে। ইন্ডিয়ান ইকোনমির রাজস্বের বিশাল একটা অংশ এই মানে রেড মিট এক্সপোর্ট থেকে আসে। যদি তারা গরু বন্ধ করে দেয়, যে আমরা গরু হাত দিব না, গরু কাটবো না দেশে, ভালো, আমাদের গরু খাওয়া ওয়াজিব না, কিন্তু হিন্দুস্তানের লাখ লাখ হিন্দু, কোটি কোটি হিন্দু 1000 বছর ধরে গরু পাইলে আসতেছে, এই গরুগুলোর কোনো কি হাসর হবে? এবং হিন্দুস্তানের ইকোনমিতে যে এই পরিমাণ বিশাল একটা ধাক্কা লাগবে, ইকোনমিক্যাল এই ডিজাস্টার তারা কি দিয়ে রোধ করবে?
সবচেয়ে বড় কথা যে ওনারা গরু খাবে না, ভালো কথা, তোমার গরু খাইতে মনে চাচ্ছে না, তুমি খাও না, অন্যরা যার মনে চায় সে খাবে। এখন তুমি মুসলমানকে গরু খাইতে দিবা না, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে তুমি একটা মানে হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ, একটা সহিংসতাকে উস্কে দিচ্ছ। পৃথিবীর ইতিহাসে আপনি খেয়াল করে দেখবেন যে ভারত যখনই অভ্যন্তরীণ যুদ্ধে জড়াইছে, ভারত তখনই পার্শ্ববর্তী আক্রমণের শিকার হয়েছে, কখনো এদিক থেকে কখনো ওদিক থেকে। আর্যরা এসে যখন আক্রমণ করেছে, মুঘলরা আক্রমণ করেছে, যারাই এসেছে, হিন্দুস্তান ভিতরে পর্যুদস্ত ছিল। হিন্দুস্তান পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে কখন দাঁড়িয়েছে? ধরেন বাবরের আমলটাকে যদি আমরা ধরি, হিন্দু মুসলমান একসাথে এক সভায়, বাবরের সভাসদ হিসেবে এখানে হিন্দু এখানে মুসলমান একসাথে কাজ করতেছে। আকবরের সময় এটাই করতেছে, বা পুরো মুঘল আমলে যেই সময়টাতে হিন্দুস্তানের সবচেয়ে পাওয়ারফুল টাইম গিয়েছে, পুরো পৃথিবী সালাম ঠুকছে, ওই সময়টাতে হিন্দুস্তানের সম্প্রীতি ছিল। আচ্ছা, তো হিন্দুরা যদি চায়, হিন্দুস্তানের তারা যদি চায় যে আমরা একটা স্বাধীন এবং পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে চাই, ভাই আমাকে তো এই ভূখণ্ডের সমস্ত জনগোষ্ঠীর মানুষকে সাথে নিয়ে জাতি গঠন করতে হবে। আমি 20 কোটি মানুষকে তো গায়েব করে দিতে পারবো না। আমি মানলাম তুমি আমাকে পছন্দ করো না, তুমি তো হিন্দুস্তানের 20 কোটি, মানে সরকারি হিসাবে, বাস্তবে আরও অনেক বেশি, মোর দ্যান মানে 30 কারোর, 30-এর বেশি, 30-33 কোটি। তো আমি 30 কোটি ধরলাম, 20-30 কোটি মুসলমান, একটা দুইটা না তো। পৃথিবীর ইতিহাসে এত বড় এথনিক ক্লিনজিং কখনো হয় না। ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। একটা জিনিস মনে রাখবেন, আপনার শাসন ব্যবস্থা কোনো ধর্মপন্থীদের হাতে যাইতে পারে, নট ব্যাড, কিন্তু কোনো ভূখণ্ড কখনো কোনো ধর্মের অধিবাসীদের জন্য নির্দিষ্ট হতে পারে না। যেমন ইসলামী ভূখণ্ড, আল্লাহ রসুলের যে রাষ্ট্র ছিল মদিনা রাষ্ট্র, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্র না। রাষ্ট্র শুধু মুসলমানদের না, অধিবাসের অধিকার, বসবাসের অধিকার, নাগরিক অধিকার এই রাজ্যের সকলের, সমস্ত ধর্মের মানুষের জন্য। আপনি হিন্দুস্তানে হিন্দু আধিপত্য নিয়ে একটা হিন্দু রাজ্য গঠন করতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আপনার ভূখণ্ডে থাকা মুসলিম এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদেরকে মুছে ফেলে হিন্দু রাষ্ট্র গঠন করবেন, ভাই মানব জাতির ইতিহাসে আপনি যদি ধর্মীয় ইতিহাসে না যান, আপনি নিয়ান্ডারথালদের ইতিহাসে যান, হ্যাঁ, সায়েন্স বা ওনারা যেটা বলে সেই নিয়ান্ডারথাল থেকে নিয়ে হোমোস্যাপিয়েন্স হয়েছে, হোমোস্যাপিয়েন্সদের ইতিহাসে কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই যে নির্দিষ্ট একটা ভূখণ্ডে অন্য ধর্মের সমস্ত মানুষকে ক্লিন করে দিয়ে, একটা বিশাল জনগোষ্ঠীকে এইভাবে ক্লিন করে দিয়ে কেউ আলাদা রাজ্য গঠন করতে পারছে। ভাই যেই জিনিস গত 10,000 বছরে হয় নাই, আপনি এটা কেমন 10 বছরে করবেন? এটা একটা হাস্যকর চিন্তা যে আমি মুসলিম মুছে ফেলে হিন্দুদের জন্য আলাদা রাজ্য গঠন করবে, এটা হতে পারে না। হিন্দু রাজ্য অর্থ এটা হতে পারে যে হিন্দুরা শাসন করবে, মুসলমান তার নাগরিক অধিকার পাবে। মুসলমানের ইসলামী রাষ্ট্রে এটা হতে পারে যে মুসলমান শাসন করবে, কিন্তু এখানে বসবাসকারী হিন্দু খ্রিস্টানরা তার নাগরিক অধিকার পাবে, এখানে কেউ নাক গলাবে না। এটা যদি হয়তো তাহলে আপত্তি ছিল না, কিন্তু হিন্দুরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, তাদেরকে একটা শ্রেণী এমনভাবে ব্রেইন ওয়াশ করতেছে যে তারা এথনিক ক্লিনজিংয়ের পথে হাঁটতেছে। এটা হলে কি হবে? 20 কোটি মানুষকে তো আসলে তারা মুছে ফেলতে পারবে না। চরম বিশৃঙ্খলা দেখা দিবে, গৃহযুদ্ধ দেখা দিবে। এন্ড অফ দ্য ডে কী হবে? হয় চায়না মাঝখানে নাক গলাবে, না হয় রাশিয়া নাক গলাবে। আমেরিকা তো ইতিমধ্যে বাতিলের খাতায় যাচ্ছে। মানে ভারত যে একটা উদীয়মান পরাশক্তি হিসেবে একটা উত্থান ঘটতেছিল, উইথিন 2050 মধ্যে ভারত মুখ থুবড়ায় পড়বে। আর যদি তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে, তাহলে হয়তো বা আরও আগামী 100 বছর একটা বড় পরাশক্তি হিসেবে তারা দাঁড়ায় থাকবে। এবং হিন্দুস্তানের যদি কখনো পতন হয়, আপনি লিখে রাখেন যে যখন পরবর্তীতে ইতিহাস লেখা হবে, বলা হবে যে ভারতের 100 বছর ধরে যে উত্থান ঘটেছিল, এটার পতনের সূচনা এবং পতনের ব্যবস্থা করে দিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী, একজন চায়ওয়ালা যে প্রধানমন্ত্রী হয়েছে, যে ইতিহাস জানে না, যে ফাইন্যান্স বুঝে না, যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বুঝে না, যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, যে মানুষটা হচ্ছে উপনিবেশবাদীদের মানে তাদের আগ্রাসনের নীতিমালা সম্পর্কে যার কোনো খবর নাই, শুধুমাত্র নিজের রাজনীতি এবং পত্রিকায় রাখতে গিয়ে সে হিন্দুস্তানে এমন সাম্প্রদায়িকতার বিষ উস্কে দিয়েছিল, যার ফলে 100 বছর ধরে প্রায় 100 বছর ধরে সুসংহত হয়ে একটা স্বাধীন জাতিসত্তা হিসেবে পরাশক্তি হওয়ার দ্বার প্রান্তে উপনীত হওয়া জাতি পতনের দিকে আগে গেছে। এটা ভারতের হিন্দুরা লিখবে।